পারিয়া সিনেমাটা তোমার কেমন লেগেছে? আমার একদম ভালো লাগে। সবাই খেটে শুটিং করে, তার জন্য অডিয়েন্সের কোনো দায়বদ্ধতা নেই যে গিয়ে হলে তাদের ছবি দেখতে হবে। এই কিছুদিন আগে ভাগাড়ের সব ঘটনা ঘটলো, তার রেফারেন্স কি থাকবে এই সিনেমাতে কিছু? লোকে আরো বিশেষ করে মনে রেখেছে তোমার বোল্ড সিনের জন্য, মানে এনজয় করেছো? বা এনজয় আমি মানে এই যে কথা বলছি এটাও এনজয় করছি। তারা কোথাও গিয়ে খুব বিটার হয়ে যায়, আমি সেটা হতে চাই না। তুমি হয়তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছো কেন? ওকে সৌম্য, মানে একদম ইয়াং একজন অভিনেতা হিসেবে তোমার কাছে ফার্স্ট অবভিয়াস প্রশ্ন যেটা যায় যে অভিনয় কেরিয়ার বাংলা সিনেমা আজকাল তো ডাউনফলে যাচ্ছে, সবাই বলে অনেক ভালো ভালো তো কেরিয়ার ছিল, মানে সেই সব ছেড়ে বাংলা সিনেমাতে না টাকা পয়সা আছে না গ্ল্যামার আছে, সবকিছুই মনে হচ্ছে যেন কমে যাচ্ছে। তোমার কি তাই মনে হচ্ছে? আমার মনে হয় যে তোমার কোনো কিছুর প্রতি প্যাশন তখনই টেস্টেড হয় যখন এই সবকটা জিনিস থাকে না। যখন টাকা থাকবে একটা প্রফেশনে, গ্ল্যামার থাকবে, প্রথমত আমি সেগুলোর জন্য আসি। অবভিয়াসলি টাকা একটা ফ্যাক্টর, কিন্তু আমি যেটা বললাম আর কি, মানে আমি তো প্রফেশনটা কোনোদিন এসবের জন্য আসিনি, এবং সেটা তখনই টেস্টেড হয় তুমি একটা জিনিসকে কতটা ভালোবাসো, তোমার কাজটাকে, অভিনয়, থিয়েটার, সিনেমা, এদেরকে কতটা ভালোবাসো, যখন তোমার কাছ থেকে মানে এই সব কটা বাকি জিনিস নিয়ে নেওয়া হবে। গ্ল্যামার নেই, এই নেই, তাই নেই। এবং দ্বিতীয় কথা, আমি মনে করি না যে অতটাও খারাপ অবস্থা, মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিরই একটা সার্টেন প্রবলেম হয়েছে প্যান্ডেমিকের পরে। বাংলায় বিশেষ করে হয়েছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা ওয়েব সিরিজ সবকিছুর একটা ব্যাকল্যাশ হয়েছে প্যান্ডেমিকের পরে। তো সেটা সব ইন্ডাস্ট্রিতেই হয়েছে, এন্ড উই হ্যাভ টু টেক ইট আপ, মানে দেয়ার ইজ নাথিং উই ক্যান ডু। মানে তুমি একটু ভরসা দিচ্ছ আর কি, নতুন যারা আছে তারা আসতে পারে ইন্ডাস্ট্রিতে? না, দেখো, তুমি যদি গ্ল্যামারের জন্য কোনো জায়গায় আসো তাহলে আমার মনে হয় যে তুমি অলরেডি অনেকটা পিছিয়ে, তাহলে তোমার অন্য কিছু করা উচিত, মডেলিং করা উচিত। ওকে, তুমি পারিয়াতে কেন? যেটা তথাদা বলতে পারবে। ওকে, মানে তোমার কাছে যখন অফারটা আসলো বা ক্যারেক্টারটা শুনলে কেন ভালো লাগলো তোমার, ইন্টারেস্টিং কেন মনে হলো, কেন করলে সিনেমাটা? বেসিক্যালি আমি তথাদার সাথে এর আগে একটা ছবি করেছি, গোপনে মদ ছড়ান বলে, যেটা মুক্তি পাবে এই বছরই মুক্তি পাবে। এটা ওয়ান শট বাংলা ছবি, এবং তথাদাকে আমি চিনি আসলে আমি যখন টেলিভিশন করতাম, 1 বছর টেলিভিশন করেছিলাম, এবং আমি যে সিরিয়ালটি করতাম সেখানে তথাদা ছিল ভিলেন, এবং সেই সূত্রে তথাদার সাথে আলাপ, দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমার। ফলে আমাকে চরিত্রের ব্যাপারে যখন তথাদা বলেছিল তখন তো আমি খুব বেশি খুশি হয়ে গেছিলাম। কিন্তু তার আগে মানে আমাকে তথাদা যদি আজকেও আমাকে ফোন করে বলে, শোন আমি একটা ছবি করছি, তোকে করতে হবে, আমি এমনি হ্যাঁ বলে দেবো, উইদাউট নোয়িং হোয়াট দ্য স্ক্রিপ্ট ইজ, হোয়াট দ্য ক্যারেক্টার ইজ, হোয়াট দ্য থিং ইজ, বিকজ আমি ওনাকে খুব পছন্দ করি এবং শ্রদ্ধা করি অ্যাজ এ ডিরেক্টর, এবং আমার ওই প্রসেসটা তথাদার খুব ভালো লাগে। সুতরাং এই পারিয়ার ক্ষেত্রেও যখন তথাদা আমাকে ফোন করে বলেছিল যে এরকম একটা ছবি আমি প্ল্যান করছি, বিক্রমদার একটা লুক রিভিল হয়েছেন, সবকিছু বলেছিলাম হ্যাঁ, জাস্ট তারপরে তো চরিত্র নিয়ে অনেক পরে কথা হচ্ছে। সেটা তো ঠিক আছে, কিন্তু একটা আজকাল বাংলা সিনেমার এমনি শুটিং এর টাইম কমে গেছে, 16-17 দিনের একটা সিনেমা শেষ হয়ে যায়, তারপর পুরো ফোকাসটা বেশিরভাগটাই নিয়ে চলে যায় নায়ক। তো যত বাকি ক্যারেক্টার আছে সবার শুটিং ডেট কম থাকে, ফোকাস কম থাকে, তো মনে হয় না যে কোথাও একটু ডিপ্রাইভড হচ্ছে? একটু দুঃখ লাগে না? মনে হয় না যে আমি একটু গেস্ট অ্যাপিয়ারেন্সের মতো আসলাম আর চলে গেলাম? আমার এটা বলা উচিত হবে না, কারণ অধিকাংশ জায়গায় আমি নায়ক ছিলাম, ফলে সেখানে যখন অন্যরা অভিনয় করেছে আমি তাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি। তো সুতরাং আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না, তবে পারিয়ার ক্ষেত্রে এটা একেবারেই প্রযোজ্য। আমার চরিত্রটা যখন লোকজন স্ক্রিনে দেখবে তখনই তারা বুঝতে পারবেন চরিত্রটা কেন রয়েছে গল্পে, এবং মানে সেটার ইম্প্যাক্ট কি। ওকে, তো ইম্প্যাক্টফুল একটা চরিত্র বোঝাই যাচ্ছে। না হলে আমি করি না। আমার সবসময় ইচ্ছে, এক তো হচ্ছে ভালো ডিরেক্টরের সাথে কাজ করা, আর দ্বিতীয়ত হচ্ছে যে সেই চরিত্রটা যদি আমাকেই এক্সাইট না করে তাহলে আমি একেবারেই করি না। এবং আমি জানিও যে তথাদার মতন ডিরেক্টর, বা ধরো আগের বছর আমি একটি ছবি করেছিলাম মৈনাক ভৌমিক, তার সাথে আমি জানি যে এরা আমাকে এমনি ডেকে কিছু একটা করিয়ে চলে যেতে বলবে। যখন কিছু অফার করবে তখন ভালো কিছুই অফার করবে। তো পারিয়াতে তুমি কিভাবে আছো? তোমার এখানে কি জায়গা? আমি একটা কসাইয়ের চরিত্রে আছি, তার নাম নন্দ। আমি বেশি কিছু আসলে আমি এখন ক্যারেক্টারটার ব্যাপারে বলছি না, আমি চাই 9 তারিখের পরে এটা নিয়ে কথা বলতে। এটুকু বলতে পারি কসাই, এবং শুধু যে সে কসাই তা নয়, তার একটা ফিলসফি আছে। বিক্রমদা যে চরিত্রটি করছে সেই ফিলসফির ঠিক মানে ব্যাং পোলার অপোজিট একটা ফিলসফি। এই দুটো ফিলসফি মানে প্যারালালি রান করছে এই গোটা সিনেমাটা। মাঝখানে যারা রয়েছে, কিন্তু এই দুটো ফিলসফি একদম প্যারালালি রান করছে ছবিতে, গিয়ে একটা ক্ল্যাশ হচ্ছে ফিলসফি। ওকে, প্যারালালি যদি রান করে, তো বিক্রম যেরকম একদম মাসল টাসল বানিয়ে বডি টডি করে বিশাল ব্যাপার হয়েছে, তোমার মনে হলো না যে আমি ওরকম করি, সেই সুজয়দার জায়গাটা থেকে বেরিয়ে আসি, রোমান্টিক জায়গাটা থেকে একটু দেখিয়ে দিই? এটা আমার দাদা, আর এটা দাদার বন্ধু।
সুজয় দা? না, ব্যাপারটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আমি মানে বিক্রম দা আমার মনে হয় 8 মাস আগে জানতে পেরেছিল যে এই ছবিটি বিক্রম দা করছে। আমার সেই সৌভাগ্য হয়নি। আমি জানতে পেরেছিলাম মার্চ মাসে, শুটিং ছিল আমাদের এপ্রিলে, তো ফলে সেটা সম্ভব হয়নি। এবং সেকেন্ড অফ অল যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাকে তথাদাই বলে দিয়েছিল যে ওইটা দরকার নেই। আবার মানে ছবিটা দেখলেই মানুষ বুঝতে পারবে যে এখানে চেহারাটা এই মানুষটাকে ডিফাইন করে। কিছু কিছু চরিত্র থাকে যেটা অবভিয়াসলি বিক্রম দার যে চরিত্র তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার যে কমপ্লিট ক্যারেক্টার হিস্ট্রি যেটা রয়েছে সেখানে তার সেই বডিটা লাগবে। তুমি এর আগে একটা সফল ওয়েব সিরিজ করেছো, তারপর এটা ধরো এই যে পরপর সিনেমা কিছু করছো, কি তফাৎ লাগছে তোমার? কিরকম লাগছে? কোনটা বেশি ভালো লেগেছে? কোনটাতে তুমি বেশি কমফোর্টেবল ফিল করেছো? না, আমি সেরকম ভাবে মিডিয়ামটা খুব একটা ডিফারেন্সিয়েট করি না, কারণ মিডিয়ামের মধ্যে খুব একটা মানে ডিফারেন্স থাকে না। হ্যাঁ, টেলিভিশনে থাকে, ডেফিনেটলি থাকে। সব থেকে মস্ত বড় যে ডিফারেন্সটা থাকে সেটা হচ্ছে যে একটা চরিত্র 200টা এপিসোড ধরে তোমাকে ধরে রাখতে হবে, ফলে তুমি সবকটা কার্ডস ইউ ক্যান রিভিল ভেরি আর্লি অন। কিন্তু সিনেমা আর ওয়েব সিরিজে আমি মানে এরকম নেই যে দিস ইজ মাই প্রেফারেন্স ইন টার্মস অফ মিডিয়াম। আমি প্রচন্ড এনজয় করি থিয়েটার যেহেতু, সুতরাং আমার কাছে প্রত্যেকটা মিডিয়ামই খুবই ইন্টারেস্টিং। এবং আমি যে ওয়েব সিরিজ এর মধ্যেও করছি কয়েকটা, সেগুলো খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে, তো ভালো লাগছে যে অ্যাটলিস্ট সেই সাবজেক্টগুলো নিয়ে এখানে করা হচ্ছে ওয়েব সিরিজ। ওই ওয়েব সিরিজটা লোকে আরো বিশেষ করে মনে রেখেছে তোমার বোল্ড সিনের জন্য। সেটা কতটা আনকমফোর্টেবল ফিল করছিলে বা কতটা কিরকম মনে হয়েছে? না, আমি একদম আনকমফোর্টেবল ফিল করিনি। আমি তো মানে এনজয় করেছো? বা এনজয় আমি মানে এই যে কথা বলছি এটাও এনজয় করছি, সেটাও এনজয় করেছি। আসলে আমাদের যেটা প্রথম জিনিস থিয়েটারে শেখানো হয়, বা আমি যখন অভিনয় ট্রেনিং নিই তখন আমাদের প্রথম জিনিস যেটা শেখানো হয় সেটা হচ্ছে প্রক্সিমিটি ব্রিচিং। তোমার যদি মানে ওই ধরনের ইনহিবিশন থাকে ইন এনি কেস, তাহলে মানে তুমি কিছু মানে করতে পারবে, সার্ভাইভ করতে পারবে। পারিয়া একদম অন্যরকম একটা ডিফারেন্ট ব্যাপার হচ্ছে সিনেমাটার মধ্যে, এটা আমরা কোথাও আন্দাজ করতে পারছি। কুকুর টুকুর নিয়ে বা এরকম পশু প্রেম ব্যাপারটা, এটা বাংলা সিনেমাতে এর আগে সেভাবে দেখা যায়নি। আগে হিন্দি সিনেমায় কখনো দেখা যেত, ব্যাপারটা বন্ধ হয়ে গেছিল। তো হঠাৎ এরকম একটা সিনেমা আসছে, এই কিছুদিন আগে ভাগাড়ের সব ঘটনা টটনা ঘটলো, তার রেফারেন্স কি থাকবে এই সিনেমাতে? কিছু তার সাথে কানেকশন থাকবে কিছু? এটা একদম ডিফারেন্টলি করা হচ্ছে। এটা নিজের জায়গায় অবভিয়াসলি কিছু রেফারেন্সেস আছে আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে, তথাদা সেগুলোকে ইনকর্পোরেট করবে, কিন্তু অনেকগুলো ঘটনার রেফারেন্সেস থাকবে, একটা কোনো ঘটনার উপরে বেস করা। এটা কি সিনেমা তাহলে? অ্যাকশন সিনেমা নাকি পশু প্রেম এরকম ব্যাপার থাকবে কিছু, সেই ধরনের সিনেমা? কোন জনরাতে ফেলতে চাও তুমি সিনেমাটাকে? নাকি পুরো একদম হার্ডকোর কমার্শিয়াল সিনেমা? কমার্শিয়াল সিনেমা, পুরোপুরি কমার্শিয়াল সিনেমা। তোমার কমার্শিয়াল সিনেমা, এবং সেটার মধ্যে দিয়ে দেখো যে কোনো কমার্শিয়াল, এখন আসলে আমরা এত ব্র্যাকেট করে ফেলেছি না, এইটা কমার্শিয়াল, এইটা সেমি কমার্শিয়াল, তো আমি ঠিক জানি না কোন ব্র্যাকেটে এটা পড়ে। এটা একটা সিনেমা, ভালো সিনেমা, ভালো খারাপ মানুষ বলবে, তোমরা বলবে, তবে এটুকু বলতে পারি সিনেমা। এবং পশু প্রেম সেখানে অবভিয়াসলি একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, কারণ যে মানুষটি এই ছবিটি পরিচালনা করছে তিনি নিজে এসব নিয়ে মানে এটা নয় যে শুধু সিনেমা করার জন্য উনি গিয়ে মানে নিজের শুধু পশু প্রেম দেখান। হি হ্যাজ বিন ইনটু দিস ফর আ ভেরি লং টাইম অ্যাবাউট ডগ অ্যাওয়ারনেস, মানে প্রোভাইডিং দেম শেল্টার, স্ট্রিট ডগ অ্যাওয়ারনেস, যে ওদের কি কি দরকার হয় সবকিছু, অ্যানিমাল ক্রুয়েলটি নিয়ে কথা বলা, এগুলো নিয়ে তিনি এর আগেও কাজ করেছেন। কিন্তু অ্যাকশনটাও একটা পার্ট, সেটাকে এখন কোন ব্র্যাকেটে ফেলবে সেটা আই গেস মানুষ বেটার বলতে পারবে। আমার কাছে কমার্শিয়াল সিনেমাই বলে। কমার্শিয়াল এবং খুব রিস্কি সিনেমা এই কারণেই যে খুব একদম অন্যরকম একটা এক্সপেরিমেন্ট হচ্ছে। রিস্কি সিনেমা এই অর্থে যে এই ধরনের একটা সিনেমা, আমাদের যে রেস্ট্রিকশন থাকে শুটিং এ, বা আমাদের এখন যে রেস্ট্রিকশন চলে এসেছে শুটিং এ, এই ধরনের সিনেমা, এই স্কেলের সিনেমা, এই মাউন্টিং এর সিনেমা করা তো কোথাও গিয়ে একটা রিস্ক, অনেক বেশি। বাংলা কমার্শিয়াল সিনেমা যে সময়টাতে অতটাও সাকসেসফুল হচ্ছে না। এবং এটা তোমার কাছে এটা আমার খুব প্রশ্ন আছে, কৌতূহল আছে জানার, যে তোমরা তো নেক্সট জেন বা নতুন জেনারেশনের সব অভিনেতা বা নায়ক বলতে পারি, দেব, জিৎ, অঙ্কুশ, এরপর কোথাও গিয়ে বাংলা সিনেমাতে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে বলে আমরা ফিল করছি, দর্শকদের এটা মনে হচ্ছে যে অনেকদিন ধরে সেরকম নতুন কাউকে আমরা দেখছি না। তো তুমি কি মনে করো এটা কেন হচ্ছে, বা এটার থেকে কিভাবে বেরোনো উচিত? এটা কি তোমাদের ব্যর্থতা যে তোমরা এই জায়গাটা পূরণ করতে পারো না? জানি না, যদি কেউ বলে ব্যর্থতা তাহলে ব্যর্থতা, কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি বাকিদের ব্যাপারে কিছু বলতে পারবো না। আমি নিজের কথাটা বলতে পারি যে আমি এখন যে কোথায় গ্যাপ হয়েছে, হ্যাঁ, ইন্ডাস্ট্রির, আর কোথায় কি প্রবলেম, আই এম নট রিয়েলি কনসার্ন। ফার্স্ট অফ অল আমি সেটা নিয়ে খুব একটা ভাবি না, এবং তার না ভাবার কারণ একটাই, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ইজ যে আই এম পাওয়ারলেস। আমি ভেবে কিছু করতে পারবো না। হ্যাঁ, 2-3 দিন হয়তো বসে কোনো একটা এরকম একটা ক্যাফেতে বসে কফি খেতে খেতে একটু আলোচনা করতে পারবো যে দেখ কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমি দেখেছি যে সেটা যারা করে তারা কোথাও গিয়ে খুব বিটার হয়ে যায়। আমি সেটা হতে চাই না। তো আমার কাছে খুব মানে ইটস ভেরি সিম্পল, ইটস
দিস, আই হ্যাভ আ ক্যারেক্টার, হ্যাভ আ স্ক্রিপ্ট, আই হ্যাভ টু ওয়ার্ক অন ইট। যখন কাজ থাকে না, যখন কোনো রোল থাকে না, তখন আমার কাছে স্যাম্পল টেক্সট থাকে, সিনেমা দেখি আমি, সিরিজ দেখি আমি, হলে গিয়ে সিনেমা দেখি। কয়েকদিন আগে একটা ডকুমেন্টারি দেখছিলাম, মালয়েশিয়ান এয়ারলাইন্স এর যে ফ্লাইটটা উধাও হয়ে গেছিল। আমি ওইসব দেখতে পছন্দ করি, বিকজ ওই এক্সপিরিয়েন্স গুলোই আমাকে একজন অ্যাক্টর হতে হেল্প করবে। কি কোথায় কোন ইন্ডাস্ট্রি কোথায় গ্যাপ হয়েছে, ওগুলোর জন্য আই থিঙ্ক দেয়ার আর মোর important people who are skilled, who understand this trade and this business. They can take a call on all of that, not yet at least. তুমি ভবিষ্যতে নিজেকে ধরো আজ থেকে 5 বছর বাদে কোথায় দেখতে চাও? আমি অত দূরের প্ল্যানিং করি না, সত্যি কথা বলছি। আমি যখন যাদবপুরে ভর্তি হয়েছিলাম, আমি কোনোদিনই জানতাম না যে আমি মাস্টার্সে ড্রপ আউট করবো অভিনয়ের জন্য। আমি করেছিলাম, কারণ যাদবপুরে যারাই ভর্তি হতো তখন তারা সবাই নিজেকে খুব ফর্চুনেট মনে করতো, আমিও মনে করতাম। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, করে মাস্টার্সে ঢুকলাম, 1 বছর করলাম মাস্টার্স, আমি ড্রপ আউট করলাম। আই নো যে আমি এই 5 বছরের কোনো প্ল্যানিং করতে চাই না। কেউ ভাবতে পেরেছিল যে হঠাৎ করে প্যান্ডেমিক এসে সবকিছুকে থামিয়ে দেবো? আমি একটা ছবি করেছিলাম প্রেম টেম, তো তার শুটিং শেষ হয়েছিল, তার আই গেস 10 দিনের মাথায় লকডাউন অ্যানাউন্স হয়ে গেছে। ইউ কান্ট প্ল্যান। 100 বার। তবে তোমার যে বিজ্ঞাপনটার জন্য আমরা সবাই প্রথম তোমাকে একদম ঘরে ঘরে, প্রত্যেকের রান্নাঘরেও চেনে আর কি, পুচকি সুজয়দা। এটা যখন হলো হঠাৎ সব লাইফে এরকম একটা চেঞ্জ, তখন কেমন লাগছিল বা কিরকম ভাবে সেই ফেজটা গেছে? দারুণ লেগেছিল। তার কারণ হচ্ছে, আমি সত্যি খুব খুশি হয়েছিলাম। তার কারণ হচ্ছে যে মানুষটি আগে বিজ্ঞাপনটি পরিচালনা করেছিলেন, তার নাম হচ্ছে আদিত্য বিক্রম সেনগুপ্ত। হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টরস। তার কাজ ভীষণ ভীষণ পছন্দ। তো আমাকে যখন বলা হয়েছিল যে উনি ইজ ডিরেক্টিং দিস অ্যাড, আমি তো সবকিছু ভুলে গিয়ে, মানে আমার কাছে ব্যাপারটা ছিল যে আমি 2 দিন ওনার সাথে সময় কাটাতে পারবো, আমি ওনার কাছ থেকে শিখতে পারবো। তো আমি নিজের চোখে দেখেছিলাম যে উনি কতটা খেটেছিলেন শুধুমাত্র একটা বিজ্ঞাপনের পেছনে। আমরা শুধু বিজ্ঞাপনটি দেখেছি, কারণ অবভিয়াসলি বাকি প্রসেসটার ব্যাপারে বেশি কেউ জানবে না। আসলে আর একটু লম্বা ছিল, আর একটু গল্প ছিল তার মধ্যে, সেটাকে ছোট করা হয়েছিল টেলিভিশনের জন্য। দ্যাট ম্যান ইজ অ্যাবাউট ডিটেলিং, হি ইজ অ্যাবসলিউটলি। আমি আজ অব্দি কোনো বিজ্ঞাপনের জন্য ওয়ার্কশপ করিনি, শুধু ওটার জন্য করেছিলাম, এবং দ্যাট ইজ আ লাইফ চেঞ্জিং ওয়ার্কশপ ফর মি। ওই ওয়ার্কশপটা করার পরে মনে হয়েছিল যে আই এম সো ব্যাড, আই হ্যাভ টু ইমপ্রুভ, এন্ড আই স্পেন্ড দ্য রেস্ট অফ দ্য নেক্সট 2 months ইমপ্রুভিং অন মাই সেলফ। মানে তারপরে কি ডিসিশন নিলে যে একদম পুরোপুরি আসবে? আগে নিয়েছিলাম, কিন্তু ওনার পার্সপেক্টিভটাই আলাদা, বুঝতে পেরেছো? উনি আমাকে একটা খুব চমৎকার কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে লাইক থিঙ্কিং অলসো হ্যাজ, মানে ইউ হ্যাভ টু প্র্যাকটিস থিঙ্কিং। দেয়ার ইজ আ সার্টেন টাইম ইন দ্য ডে ওয়্যার ইউ হ্যাভ টু প্র্যাকটিস থিঙ্কিং। আমি বলছি না যে সেটা আমি করি, কিন্তু আমি বলছি যে হি ইজ ভেরি ইউনিক, বুঝতে পেরেছো তো? প্রত্যেকটা ফ্রেম আঁকা, অনেকেই আঁকে, তারপরে ফ্লোরে গিয়ে আর সেটা এক্সিকিউট করতে পারে না। উনি করতেন। উনি ওয়ার্কশপে আমরা 3 জন যারা করেছিলাম, উনি প্রত্যেকেরটাই মানে নিখুঁত ভাবে উনি ধরিয়ে দিয়েছিলেন যে আমি কি চাইছি। কেন বল, একটা বিজ্ঞাপন সবাই পয়সার জন্য করে। দিস ইজ সামথিং দ্যাট আই টেক ব্যাক। তারপরে যখন ওটা অত ম্যাসিভ সাকসেস হয়, সেটা আই ফেল্ট ওয়াজ আ বাই প্রোডাক্ট অফ দিস হার্ড ওয়ার্ক। আমাদের একটা টেকের চ্যানেল রয়েছে, আমরা মোবাইল রিভিউ করি। তার জন্য কেউ যখন এসে বসে না, তার মোবাইলের দিকে আমার অটোমেটিক চোখ চলে যায়। তো তোমাকে দেখছি যে তুমি একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছো। নায়করা সবসময় দেখি নায়ক নায়িকারা আইফোন ইউজ করে, তুমি হয়তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছো কেন? আইফোন নয় কেন? আরে আমার খুব, আমি আগে একটা আইফোন ইউজ করতাম, আইফোন 5s না কি একটা মডেল ছিল, আই ফরগট অলসো। একটা ব্যাপার আমাদের মধ্যে ধারণাই রয়েছে যে সেলিব্রিটি হওয়া যায় না আইফোন ইউজ না করলে, বা সেলিব্রিটিরা আইফোন ইউজ করবে না। আমি একজন খুব মস্ত বড় একজন অভিনেতাকে দেখেছিলাম, তার সাথে কাজ করছিলাম বোম্বেতে, কেউ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছিল। তারা, আমার মনে হয় যে কোথাও গিয়ে এগুলো কিছু ম্যাটার করে না, বিকজ ইটস আ জোক। বাট আমার কাছে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আইফোনের না ওই তারটা ছিঁড়ে যায়, আর একবার ওই সকেট আর তারটা খারাপ হয়ে গেলে চার্জিং পোর্টের বড্ড টাকা লাগে ওটাকে সারাতে। না, এই আইফোন 15 থেকে এই জিনিসটা চেঞ্জ হয়েছে। টাইপ সি এসেছে, তাহলে আমি কিনবো না। এত কিছু বলে আমি তারপরে আবার কিনবো না। অফকোর্স আমার একটা আইপ্যাড আছে, কারণ আমি ওখানে সবকিছু, সবসময় তো আর টিভিতে দেখার সুযোগ হয় না, তো ওখানে দেখি। কিন্তু আমি এম ভেরি কমফোর্টেবল। আমার ফোনটা 14 বার মানে পড়ে যায়, ভেঙে যায়। এই আজকেই একটা জায়গায় গেছিলাম, সেখানে হঠাৎ করে ফোনটা হাত থেকে পড়ে গেল শুটিং এর মধ্যে। আমি একদম মানে কাম থাকি, কারণ আমি জানি যে দাম তো 20,000 টাকা, খুব নষ্ট, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাবো হাত থেকে এটা 1.5 লাখ টাকা পড়ে গেল, তখনই মনে হয় এক্ষুনি তুমি যা কথা বলছিলে ইন্ডাস্ট্রির, তারপরে তো অসুবিধা না। আর পারিয়াতে ফিরে আসি আবার। পারিয়া কেন লোকে দেখবে? মানে আমরা জানি যে টিজার দেখে সবার মনে একটা কৌতূহল তৈরি হয়েছে, আগ্রহ তৈরি হয়েছে, বেশ অ্যাকশন আছে, এবং মেকিংটাও খুব সুন্দর লেগেছে আমাদের। তোমার ভিউ পয়েন্ট থেকে যদি আমরা ভাবি, আমি আর বেশি কিছু বলবো না। মানে
যদি ভালোই লেগে থাকে তাহলে আসুন হলে গিয়ে এসে দেখুন। মানে আমি একটা সত্যি কথা বলছি, আমি কোনোদিনই কাউকে এটা বলবো না যে আমরা খুব খেটে শুটিং করেছি। সবাই খেটে শুটিং করে, সবাই খুব ফোকাস করে শুটিং করে, খুব কনসেন্ট্রেট করে শুটিং করে, হ্যাঁ মজা করে শুটিং করে, সবকিছু করে, সবাই সেটা করে। সুতরাং সবাই সেটা বলবে, তার জন্য অডিয়েন্সের মানে কোনো দায়বদ্ধতা নেই যে গিয়ে হলে তাদের ছবি দেখতে হবে। সো লেটস ফরগেট দ্যাট। মাই হোল থিং টু দি অডিয়েন্স উইল বি যে আপনারা টিজার দেখুন, গানগুলো শুনুন, ট্রেলারটা দেখুন। আপনাদের যদি মনে হয় এমন একটা ছবি যেটা আপনারা হলে এসে দেখতে ইচ্ছুক, তাহলে দয়া করে ফার্স্ট উইকে আসুন। এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। ওটিটির জন্য ওয়েট করবেন না, জাস্ট ফার্স্ট উইকের ভেতরে এসে দেখে নিন। আর যদি পছন্দ হয় তাহলে 10 জনকে বলুন, আর যদি পছন্দ নাও হয় তাহলেও 10 জনকে গিয়ে বলুন। না, এটা হলে হবে না, কারণ এখন টিকিটের দাম অনেক বেশি, লোকে টিকিট কেটে দেখতে আসবে, তারপর সিনেমাটা ভালো লাগবে না, এটা হলে চলবে না। না না, আমি বলছি যে ব্যাপারটা হচ্ছে যে টিকিটের দাম তো বেশি, কিন্তু তাও তো মানুষ নানান ধরনের ছবি দেখছে, যেগুলো অনেকগুলো ছবি আছে যেগুলো ভালোও না। এখন ব্যাপারটা হচ্ছে যে মানুষের কোনটা ভালো লাগবে না লাগবে আমি জানি না। আমার বক্তব্যটা খুব সিম্পল, আপনার যদি এগুলো ভালো লাগে, আপনার যদি না ভালো লাগে, আপনার যদি টিজার ট্রেলার দেখে মনে হয় দেখবো না, আসবেন না, সিম্পল। যদি দেখে ভালো মনে হয় তাহলে প্লিজ অ্যাটলিস্ট দ্বিতীয় সপ্তাহ বা আচ্ছা সুজনদা কি বললো বা নীলদা কি বললো বা ছোট পিসি কি বললেন, হ্যাঁ সেইটার উপরে ডিপেন্ড করবেন। প্লিজ কাম অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম ইন ইটস ফার্স্ট উইক। প্লিজ ডোন্ট ওয়েট ফর দ্য নেক্সট উইক অর ফর ওটিটি। দিস ইজ মাই অনলি রিকোয়েস্ট বিকজ দিস ফিল্ম ইজ মেন্ট টু বি ওয়াচড অন দ্য বিগ স্ক্রিন। আমার প্রশ্নটা এই কারণেই ছিল যে তোমার কেমন লেগেছে টিজার ট্রেলার পারিয়া সিনেমাটা? এখনো তো তুমি নিশ্চয়ই দেখোনি, তৈরি হয়নি পুরোপুরি, পোস্ট প্রোডাকশন। তুমি যে অভিনয় করেছো সিনেমাটা, গল্পটা যেরকম দেখেছো, তোমার কতটা আকর্ষণীয় মনে হয়েছে? একদম অনেস্টলি বলো। আমার একদম ভালো লাগেনি। ওকে, সবাই আসবেন পারিয়া দেখতে। ফেব্রুয়ারির 9 তারিখ রিলিজ করছে, তাই না? ফেব্রুয়ারির 9 তারিখ রিলিজ করছে। দেখুন, আমরা এইটুকুই বলতে পারি, আপনাদের সবাইকে এটাই অনুরোধ করব যে আপনারা টিজারটা দেখুন, ট্রেলার দেখুন, গানগুলো শুনুন। আপনাদের যদি ভালো লাগে দয়া করে ফার্স্ট উইকে আসবেন। আপনি 10 জনের সাথে শেয়ার করুন ট্রেলার, 10 জনের সাথে টিজারটা শেয়ার করুন, এভরিথিং আপনি করুন সেগুলো। কিন্তু আপনি নিজেও একটু চেষ্টা করবেন। আপনি যদি কলকাতা থাকেন, পশ্চিমবঙ্গে থাকেন, আমরা চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গের বাইরেও নানান জায়গায় আমরা ছবিটা রিলিজ করব, কিন্তু যারা পশ্চিমবঙ্গের ভেতরে থাকেন তাদের জন্যই আজকে স্পেশালি বলছি যে প্লিজ দয়া করে ফার্স্ট উইকে আসার চেষ্টা করবেন। আমার নিজেই কাজটা করে খুব খুব ভালো লেগেছে। ইটস ওয়ান অফ দ্য স্পেশাল প্রজেক্টস অফ মাই লাইফ, এবং আশা করছি যে আমাদের যতটা ভালো লেগেছে তার থেকে আরো ভালো লাগবে আপনাদের ছবিটি। ওকে সৌম্য, অনেক ধন্যবাদ এরকম আমাদের শোতে আসার জন্য, প্লাস তোমার আগামী দিনের শুধু পারিয়া না, পুরো জার্নির জন্য তোমাকে শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করবো। সিনেমা দেখবেন।